থ্যাংক ইউ সুদেষ্ণা ম্যাডাম, আসানসোল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শিলিগুড়ি থেকে অর্ঘ্য তরফদার, গুরু স্যালিউট। একদম চির আপ লাইট ইজ কামিং। অভিনব অভিনব। যাই হোক, যারা নতুন গ্রুপে ইতিমধ্যে অনেকে গ্রুপে যুক্ত হয়েছেন, আজ বেশ কিছু সেদিনের আন্দোলনের পর লাইভে আসা হয়নি, তো বেশ কিছু বিষয় আমরা ইতিমধ্যে বেশ কিছু জায়গায় গেছিলাম বা কিছু কিছু তথ্য যেটা পেয়েছি। আমি বারবার প্রথম থেকেই বলি, কে কি ভাবলো দেখার দরকার নেই। আন্দোলন এবং আলোচনা, সাথে সাথে আলোচনা দুটি প্রয়োজন আছে। পর্ষদের সামনে সারাদিন পড়ে থাকলেও আবার দেখা যাচ্ছে ইন্টারভিউ আসছে না, আবার বিকাশ ভবনের সামনে 1 ঘন্টার মধ্যে ইন্টারভিউ চলে আসতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে সব দিকে রাখতে হবে। শূন্যপদ দরকার, আলোচনা দরকার, আন্দোলন দরকার, সেইভাবে জমায়েত দরকার মেনলি। যাই হোক, বেশ কিছু তথ্য নিয়ে আজ এলাম। অনেকে গ্রুপে যুক্ত হয়েছে, জানে না যে গ্রুপে কি ঐক্যমঞ্চে গ্রুপে যুক্ত হয়েছে। ঐক্যমঞ্চ ইউটিউবে দেখছি, টিভিতে দেখছি, কিন্তু ডিটেলস জানে না যে এদের কি করেছে এতদিন ধরে। অনেকে বলছে নোটিশ আসেনি, আন্দোলন হয়েছে কিন্তু নোটিশ আসেনি। প্রথমে বলবো, দেখুন পরিস্থিতিটা আমাদের আমাদের দিকে নেই। আগে 2022 ছিল, 2022 সালের যে নিয়োগ, সেই নিয়োগের সমস্যা, তার পরপরই ওবিসি মামলাটা চলে এলো। পরিস্থিতি, এটা সম্পূর্ণ দায়ী পরিস্থিতি। কেননা আমরা 23 জেলা মিলে প্রত্যেকেই, হ্যাঁ আমরা 23 জেলা মিলে প্রত্যেকেই, কম শোনা যাচ্ছে, আমরা 23 জেলা মিলে কি করেছি। আমি আজকে নেটওয়ার্কটা একটু দুর্বল আছে, তো আমি বলছি জাস্ট আমাদের 2022-এর 11ই ডিসেম্বর পরীক্ষা হয়। সেপ্টেম্বরের নোটিফিকেশন অনুসারে 11ই ডিসেম্বর পরীক্ষা হয়। 2023-এর 10ই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করা হয়। তারপর পরে আমরা মার্চ মাসের দিকে আমরা পর্ষদে গেছিলাম বা কথা বলেছিলাম। তারপর আমরা অগস্ট মাসে, আমি বেশ কিছু তথ্য নিয়ে এসেছি, অগস্ট মাসে মানে 11ই আগস্ট আমরা প্রথম মিছিল করেছিলাম। 11ই আগস্ট 2023 সালে শিয়ালদা থেকে ধর্মতলা প্রথম মিছিল করে দেখিয়েছিলাম যে আমাদের ইন্টারভিউ চাই। আমি যে কথাগুলো বলছি একটু টাইম করে আজকে শুনবেন। হয়তো ইন্টারভিউ পাইনি, আজকে ঘন কালো অন্ধকারে আমরা আছি, কিন্তু এই আগামীকাল কিন্তু এই অন্ধকার থাকবে না। আগামীকাল কে, হ্যাঁ, আগামীকাল কিন্তু অন্ধকার থাকবে না, পরিষ্কারভাবে জানাচ্ছি। আমরা সবাই টেনশনে আছি, সবারই মানসিক পরিস্থিতি ভালো না, বিভিন্ন চিন্তা ভাবনায় আমাদের ঘুম আসে না। তো যে কাজগুলো আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে, যে শুধুমাত্র আমি এটা আইনি পথ নয়, আমি আন্দোলনের রাজপথের পথগুলো বলছি। 11ই আগস্ট 2023 সাল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল করে দেখিয়েছিলাম আমরা। তারপর 10 ও 11ই অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 2 মাস পর 10 ও 11ই অক্টোবর, ভালো করে শুনবেন, 2023 সাল মার্চ ফেব্রুয়ারি মাসে রেজাল্ট বেরোলো। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টে গিয়ে আমরা একটা মিছিল করে দেখিয়েছিলাম। তার আগে আমরা কথা ডেপুটেশন দিয়েছি বারে বারে পর্ষদে। তারপর যখন হয়নি, 10 ও 11ই অক্টোবর করুণাময়ী বাস স্ট্যান্ড সল্টলেকে ধর্ণা দিয়েছিলাম আমরা। 10 ও 11ই অক্টোবর ধর্ণায় কোনো কাজ হয়নি। তারপর আমরা সেখান থেকে 24শে নভেম্বর, 10-11 অক্টোবর করুণাময়ী, 2023 সালে করুণাময়ীতে ধর্ণা দিয়েছিলাম সল্টলেকের এপিসি ভবনের সামনে। তারপর 24শে নভেম্বর, অক্টোবর নভেম্বর মাসে
24 নভেম্বর কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা মিছিল করে দেখিয়েছিলাম। তারপরে 24 নভেম্বর আবার 29 নভেম্বর 2023 সাল আমরা এপিসি ভবন অভিযান করে দেখিয়েছিলাম, মানে এটা পুলিশের পারমিশন ছাড়াই। 24 নভেম্বর পর 29 নভেম্বর, তারপর ডিসেম্বরটা 6 ডিসেম্বর আবার 2023 সাল 6 ডিসেম্বর নবান্ন অভিযান করেছিলাম। তাহলে 2023 সালে কি করেছি? 11 আগস্ট 2023 শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল, 11 অক্টোবর 2023 করুণাময়ীতে ধর্না দুদিন 10 এবং 11 তারিখে, 24 নভেম্বর 2023 কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা মিছিল, 29 নভেম্বর 2023 এপিসি ভবন অভিযান, 6 ডিসেম্বর 2023 নবান্ন অভিযান, 22 ডিসেম্বর 2023 বিকাশ ভবন অভিযান, 23 ডিসেম্বর 2023 নবান্ন অভিযান। আমাদের সাথে ছিল সংগ্রামী যৌথ মঞ্চ। ভাবতে পারছেন? ভাবতে পারছেন? কিছু ছেলেরা যারা টেট পাস নয়, বিভিন্নভাবে তারা বিভিন্ন দিকে এই আমাদের গ্রুপের নামে বিভিন্নভাবে বদনাম সৃষ্টি করার চেষ্টা করে, যেটা আমরা প্রথম থেকে আমরা চেষ্টা করেছি। এইসব আগাছা একটা টাইমে সব নির্মূল হয়ে যাবে। ভাই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের আজকের যারা আন্দোলন করে কলকাতার রাজপথে, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের দিকে দিকে চিনিয়েছে কারা? রাজপথে আন্দোলন আমি 1 বছরের হিসেব দিলাম, 1 বছরের কথা বললাম আমি। তারপরে আসছি, কিছু কিছু আছে যারা আগাছা, একটা ফুল গাছে আগাছা জন্মালে যেমন ক্ষতি হয়, ঠিক সেই রকম অবস্থায় তারা টেট উত্তীর্ণ নয়। এই গ্রুপে বিভিন্ন নেগেটিভ কথা হবে, যাদের স্বার্থ বিঘ্নিত হয়েছে তারা কিন্তু নেগেটিভ কমেন্ট করবে। যারা টেট উত্তীর্ণ তাদেরকে বলবো, বুঝুন, আপনারা আগামী দিনের শিক্ষক, আগামী দিনের একটা স্কুল চালাবেন, আপনারাই বুঝবেন। আর যারা বিভিন্ন প্রশ্নমূল মামলার সঙ্গে যুক্ত, বিভিন্ন বিএড ক্যান্ডিডেট, এনআইএস এর কিছু কিছু ক্যান্ডিডেট, এবং যারা প্রশ্নভুল মামলার সাথে যুক্ত, কেউ কেউ কিন্তু, সবাই না, কেউ কেউ কিন্তু কন্ট্রোভার্সি করে কমেন্ট তৈরি করছে যাতে গ্রুপটা একটু ক্ষতি হয়। কিন্তু এই 2-3 বছর গ্রুপে অনেক আঘাত এসছে, যে এই সংঘবদ্ধতা এটা শুধু সাধারণভাবে না, অন্যান্যভাবে চেষ্টা হয়েছে যে এই ঐক্য মঞ্চকে যদি ভেঙে দেয়া যায় তাহলে কলকাতার বুকে আর আন্দোলন হবে না। তাই এক এক সময় এক এক রকম অশুভ শক্তি এসছে আঘাত করার জন্য, কিন্তু দমেনি। কারণ সৎ সত্যের পথে লড়াই, পুরুলিয়া থেকে 3টে বাসে করে তারা আন্দোলন করতে এসছে। আমি 1 বছরে বললাম কি কি করা হয়েছে, এবারে যাচ্ছি। তাহলে কি করলাম? 11 আগস্ট শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল 2023 সালে, 10-11 অক্টোবর 2023 করুণাময়ী ধর্না, 24 নভেম্বর 2023 কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা, 29 নভেম্বর 2023 এপিসি ভবন অভিযান, 6 ডিসেম্বর 2023 নবান্ন অভিযান, 22 ডিসেম্বর 2023 বিকাশ ভবন অভিযান, 23 ডিসেম্বর 2023 নবান্নে অবস্থান। এবার আসছে 2024 সাল, 2রা জানুয়ারি শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল 2024, 19 জানুয়ারি মিছিল, 1 থেকে 4 তারিখ 2024 সাল, ফেব্রুয়ারি মাসের 1 থেকে 4 তারিখ করুণাময়ীতে আবার ধর্না, 1 থেকে 4 তারিখ করুণাময়ীতে আবার ধর্না 2024 সাল। আবার 12 ফেব্রুয়ারি 2024 বিকাশ ভবন অভিযান, আবার 27 ফেব্রুয়ারি 2024 এপিসি ভবন অভিযান, আবার 28 ফেব্রুয়ারি 2024 কুণাল ঘোষের বাড়ির সামনে অবস্থান। সারা রাত জেগে সেই ধর্না মঞ্চ থেকে সেখান থেকে কুণাল ঘোষের বাড়ি যাওয়া হলো। ভাই এগুলো পরিশ্রম না? হ্যাঁ, সারা রাত 27 ফেব্রুয়ারি 2024 এপিসি ভবন অভিযান করে তার পরের দিন আবার কুণাল ঘোষের বাড়িতে আমরা গেছিলাম। আবার 4 মার্চ শিয়ালদা থেকে শ্যামবাজার, 4 মার্চ 2024 শিয়ালদা থেকে শ্যামবাজার সব যাত্রা। আবার 8 জুলাই 2024 বিকাশ ভবন অভিযান, আবার 30 জুলাই শিয়ালদা থেকে ধর্মতলা, বৃষ্টিতে ভিজে সারাটা রাস্তা, বৃষ্টিতে ভিজে আন্দোলন, সারাটা রাস্তা বৃষ্টিতে ভিজে, সারাটা মানে যারা চাকরি প্রার্থী প্রত্যেকে ভিজেছিল সেদিন। যারা আমাদের কাছে থাকে, ঐক্য মঞ্চকে যারা ভালোবাসে 23 জেলার,
100 জনের মধ্যে 99.5% ঐক্য মঞ্চের প্রতি একটা ভালোবাসা, আবেগ কাজ করে। কারণ ওরা জানে বৃষ্টিতেও ভিজতে জানে, খোলা আকাশের নিচে শীতকালেও রাত কাটাতে জানে। কি বললাম? 30শে জুলাই শিয়ালদা থেকে ধর্মতলা বৃষ্টি 2024 সাল। 24শে সেপ্টেম্বর 2024 শিয়ালদা থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল এবং অবস্থান, সেটাও বৃষ্টিতে ভিজে। 1 অক্টোবর 2024 বিকাশ ভবন অভিযান। 6 নভেম্বর 2024 বিকাশ ভবন অভিযান। 40-এর ঊর্ধ্বে যারা বয়স ছিল তারা, 6 নভেম্বর যাদের 40 বছরের ঊর্ধ্বে ছিল। নভেম্বর ডিসেম্বর মাস 2024 সকল স্কুলে 5ম শ্রেণী যুক্ত করার ডেপুটেশন। প্রত্যেকটা স্কুলে আমরা ডেপুটেশন দিয়েছি। 26শে নভেম্বর 2024 শিয়ালদা থেকে রানী রাসমণির মিছিল, বিশাল মিছিল। শিয়ালদা পুরো অবরুদ্ধ হয়ে গেছিল এবং পুরুলিয়া থেকে বাস এসেছিল, আমরা জানেন। 26শে নভেম্বর 2024 অনেকে বলেছিল যে এইভাবে মিছিল ঘুরিয়ে অন্যদিকে পাঠিয়ে দিই। আমি বলি, কলকাতা রাজপথে আন্দোলন করাটা এমনি নয়। কলকাতা রাজপথে মিছিল করে আমি আইন অমান্য করতে যাব, এটা আইনে বাধা। সবকিছু একটা সিস্টেমে কাজ হয়। একটা গ্রুপ খুললাম, বিভিন্নভাবে বিভিন্ন কিছু ছড়িয়ে দিলাম, সেটা হয় না। সবকিছু নিয়ম মেনে চলতে হয়। এই বিশাল মিছিল কোনো একটা কারোর কোনো সমস্যা হলে, ক্ষতি হলে দায়ী হবে যারা লিড করে তাদের। আর লিডিং ছাড়া কোনো আন্দোলন চলে না, সে যেখানেই হোক না কেন। হেডমাস্টার ছাড়া যেমন কোনো স্কুল চলে না, গৃহকর্তা ছাড়া যেমন কোনো সংসার চলে না, ঠিক একটা আন্দোলন হোক, একটা সংগঠন হোক, লিডিং বা নেতৃত্ব না থাকলে কোনোদিন কোনোভাবে চলে না। সুতরাং মিছিল করতে গিয়ে আইন অমান্য ব্যাপারটা আলাদা। আমরা যখন পুলিশকে না জানিয়ে নামবো সেই ব্যাপারটা আলাদা। আর মিছিল হবে মিছিল, যেটা নিয়ম। 26শে নভেম্বর বিশাল মিছিল হয়েছিল 2024 সালে শিয়ালদা থেকে রানী রাসমণি মিছিল এবং অবস্থান। 28শে নভেম্বর 2024 করুণাময়ীতে অবস্থান ও বিকাশ ভবন ডেপুটেশন। 2রা জানুয়ারি, এবার জানুয়ারি মাসে চলে আসছি, 2025 সালের বিকাশ ভবন অভিযান, ঐতিহাসিক অভিযান। 2025 জানুয়ারি মাসে 2025-এর মাস জুড়ে জেলায় জেলায় ডিপিএসসি অভিযান। জানুয়ারির মাসে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় ডিপিএসসি অভিযান রেখেছিলাম। প্রত্যেকটা জেলায় জেলায় 23টা জেলায়, সেই জলপাইগুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় জেলায় ডেপুটেশন দেওয়া হয়েছিল ডিস্ট্রিক্ট প্রাইমারি অফিসে। আবার 11ই ফেব্রুয়ারি 2025 বেকার মেলা, আপনারা প্রত্যেকেই জানেন। 11ই ফেব্রুয়ারি হচ্ছে বেকার মেলা। 11ই ফেব্রুয়ারি আমরা জানেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এরা অবশ্যই অবগত ছিলেন বেকার মেলা। তার পরিপ্রেক্ষিতে এপিসি ভবনে বসে পর্ষদ সভাপতি তিনি বক্তব্য রেখেছিলেন, যে আমাদের বিষয়ে বক্তব্য রেখেছিলেন এবং একটা কিছু লিখে পাঠিয়েছিল যে 22 স্টেটের বিষয়টা নিয়ে। এই 1ম শ্রেণীর সংবাদ মাধ্যম এই 11ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বুকে 1ম শ্রেণীর সংবাদ মাধ্যমগুলো এই বেকার মেলা, যারা যোগ্যতা ও শিক্ষকতার যোগ্যতা অর্জন করে, যারা কলকাতার রাজপথে কেউ মুড়ি ভাজছে, কেউ ডিম বিক্রি করছে, কেউ পাঁপড় বিক্রি করছে, কেউ পেয়ারা মাখা বিক্রি করছে, প্রতিবন্ধী যারা আছে, কেউ চপ ভাজছে, অরিজিনালি চপ ভাজছে। এই বেকার মেলা কিন্তু ব্যাপক একটা সাড়া দিয়েছিল। এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়েছিল। আমরা দেখেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর ওয়ালেও কিন্তু এই বেকার মেলার ভিডিও কিন্তু শেয়ার হয়েছে, যেটা চারিদিকে ছড়িয়ে গেছে। বেকার মেলা করেছিলাম আমরা, বললাম 11ই ফেব্রুয়ারি 2025 সাল বেকার মেলা চারিদিকে। আমরা যত সংখ্যক পথে আসার কথা ছিল, আমরা সারাটা দিন আমরা কিন্তু ফুটিয়ে তুলেছিলাম ব্যানার পোস্টার নিয়ে, একদম মানে কি বলে, একদম বিকাশ ভবনের পাশে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তারপর 1 মার্চ 2025 কলকাতা চলো অভিযান। তারপর 3রা এপ্রিল 2025 বিকাশ ভবন অভিযান, আবার বিকাশ ভবন অভিযান। আর 23 লাস্ট যে আন্দোলনটা হলো এপিসি ভবন, পুলিশ দেরিতে হলেও তুলে দিত, কারণ আমাদের জমায়েত ছিল না, এর অন্য কোনো কারণ নয়। যে লাস্ট আন্দোলনটা করলাম, কিছুটা পরিকল্পনার ভুল ছিল। যদি সবাই পথে নামতে পারতাম, হয়তো পুলিশ তুলতে পারতো না। যাই হোক, ছোটখাটো কিছু কিছু ভুল হয়েছে, সামনের দিনে সেখান থেকে আরো শিক্ষা নিয়ে বড় কিছু করতে হবে।
পারবো আমরা, হ্যাঁ নন্দিতা পারবো, অবশ্যই পারবো, আমরা অবশ্যই পারবো। পরিস্থিতিটা আমাদের আয়ত্তে নেই। এই যে আন্দোলনের কথাটা বললাম, আমি সাধনকে বলবো এখান কমেন্ট বক্সে আন্দোলনের লিস্টটা দেওয়ার জন্য। এরপরেও কি আন্দোলন করব রাজপথে, কি আন্দোলন করার আছে? আমরা যখন কলকাতা লাস্ট যে আন্দোলনটা করলাম, যারা বড় বড় ফেসবুকে বক্তৃতা দেয় আমি পুরো ব্লক করে দিই, তাদের এখানে কথা বলার কোনো যোগ্যতা নেই। তারা কেউই টেট পাস না, কোনো ভেরিফাইড নয়, তারা গ্রুপটাকে ভাঙার চিন্তা ভাবনা। যারা টেট উত্তীর্ণ তারা ভালো করে জানে। লাস্ট যে আমরা 23 তারিখ খুব সম্ভবত আন্দোলন করতে গেলাম, এই সেদিন পর্ষদের সামনে গিয়ে বসলাম, অত কম সংখ্যক কেন আসবে? হার্ডলি যদি বড় হয় 200 জন আছে, বাদ বাকি তারা কোথায়? 2000 জন পথে নামলে তখন আন্দোলনটা ঘোরানো যেত। আমি বারবার বলেছি জমায়েত ছাড়া কিন্তু কোনো সম্ভব নয়। আমরা ইন্টারভিউ পড়ছেন, সারাদিন ইন্টারভিউ পড়ুন। আমরা টিউশনি পড়াচ্ছেন, অফিসে কাজ করছেন, তাই করুন। কিসের ইন্টারভিউ দরকার? যত বড় গ্রুপ হোক না কেন, যদি সবাই স্বতঃস্ফূর্তভাবে পথে না নামে কোনো কাজ হবে না। এখানে অন্য কোনো কারণ নয়। আন্দোলন সাকসেসফুল তখনই পায় যখন বসে থাকা যায়। কেউ এসেছিল এই লাস্ট আন্দোলনে? 200 জন হয়নি, গুনে দেখলে 200 জন পাওয়া যায় না। তাদের নিয়ে এপিসি ভবন আন্দোলন। চাকরি প্রার্থীর তুলনায় পুলিশ বেশি, সেক্ষেত্রে কি করা যেতে পারে? যারা গিয়েছে কুর্নিশ জানায়, তারা গিয়েছে গামছা এটা সেটা নিয়ে, তাদের খাবার দাবার সব গুছিয়ে নিয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে, তাদের একটু খারাপ লেগেছে। আন্তরিকভাবে আমি দুঃখিত। এটা কার কি নাম দেয়া হলো না দিলে এটা কোনো ফ্যাক্টর নয়। কেউ তো ভিতরে ঢুকে আমরা কথা বলতে যায়নি। আমাদের দাবিগুলো পর্ষদ সভাপতি সেটা সাংবাদিকদের দিয়ে বলবে, সিস্টেমটা এই হয়েছিল। কেন 200 জন নামবে না ওই টাইমটা? যারা গেছিল তাদেরকে আমি কুর্নিশ জানাই, কিন্তু ওইভাবে আন্দোলন টিকিয়ে রাখা যেত না। আমি ভালো করেই জানি, পুলিশও বলছিল সন্ধ্যা পর্যন্ত বসতে দিত না। এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। অনেকে হয়তো ভাবছেন যে গত লাস্ট দিনের আন্দোলনটা হয়তো আমরা বসে যেতে পারতাম না। ভাই, এটা ভুল কথা। আমি আন্দোলনের কথাগুলো বললাম, এগুলো প্রত্যেকটা আন্দোলন আমি ব্যক্তিগতভাবে লিড করেছি এবং আমার সাথে 23 জেলা যুক্ত ছিল। বিদেশ গাজের নেতৃত্বে হবে না, এত আন্দোলনটা করে দেখাও। আর আমরা কোনো রাজনৈতিক দল নয় যে সারাদিন ধরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রচার করে বেড়াবো। আমরা এখনো চাকরি পাইনি। চাকরি প্যানেল হয়ে গেলেও সরকার বাধ্য নয় সেই প্যানেল দেয়া। আজ দেখলেন তো চাকরিহারারা আন্দোলন করেছে, সেই আন্দোলন কি হলো লাস্ট পর্যন্ত? আর আমরা চাকরি প্রার্থী, এটা ভাববেন। কিছু কিছু ক্ষেত্রে আন্দোলনের সাথে আলোচনারও দরকার আছে। আর একটা কথা সবাইকে বলি, এই সভাপতি বলুন যাকে বলুন, এই যে ডাইরেক্ট পার্সোনাল অ্যাটাক, পুলিশকে পার্সোনাল অ্যাটাক, এগুলো কিন্তু আমি বিদেশ গাজে বলছি, এগুলো আমরা মানি না। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের যথেষ্ট বন্ধু। আপনারা গেছিলেন সেদিন, দেখেছিলেন যারা রাজপথে ছিলেন, যথেষ্ট হেল্পফুল। বিধাননগর পূর্ব থানা, উত্তর থানা, তাদের কাজ, তাদের ডিউটি করে তারা। তাদেরকে আমরা বাজে কথা বলতে পারি না, তাদের উপরে আমরা চোখ রাঙাতে পারি না। পর্ষদ সভাপতিকে আমরা ডাইরেক্ট অ্যাটাক করতে পারি না কোনোভাবে, কোনো কথার মাধ্যমে। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদটা করতে হয়। অত উগ্রতা নিয়ে সবকিছু হয় না, অত উগ্র দেখিয়ে আন্দোলন হয় না। ভেঙে চুরে গুড়িয়ে দেবো সব আন্দোলন হয় না। আমরা কোনো রাজনৈতিক দল নয়। প্রথম এবং শেষ কথা হচ্ছে জমায়েত। জমায়েত ছাড়া সম্ভব না। শান্তিপূর্ণ জমায়েত, বসে যাব, তুলতে পারবে না। একটা আলোচনায় আসুন। সেক্ষেত্রে 200 জন না হলে 2000 জন পুলিশ সেখানে। আর পরিস্থিতিটাও ম্যাটার করছে। আবারও বলছি, আমরা নোটিফিকেশন এতদিন পেয়ে যেতাম। আর আবারও বলছি, সামনের দিনে যদি নোটিফিকেশন আসে, আমি বলতে পারি ওবিসি সমস্যা যেটা দেখানো হচ্ছে, তাহলে মনে করবেন এই 22 সিটের কিন্তু নোটিফিকেশন দেবে। আর পালবাবুর উপরে বলে, এই পালবাবু, গৌতম পালবাবু আছেন বলে এই ওএমআরটা কিন্তু আমরা হাতে পেয়েছি।
আজকে আমরা বুক ফুলিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গের বুকে যে আমাদের ওএমআর আছে, অরিজিনাল ওএমআর কার্বন কপি, অনেকের ডিজিটাল কপি রয়েছে, আমাদের একমাত্র কার্বন কপি আছে। সবচেয়ে বড় ভুল হয়েছে পর্ষদের, আমাদের পরীক্ষা নেওয়ার আগে 2 মাস আগে এই যে 2017-14 নিয়োগ দিল, এই নিয়োগটা যদি 2 মাস কষ্ট করে রাখতে পারত তাহলে ভালো হতো। আমি যারা 2017 যারা লিড করেছে, সাদেক ভাই থেকে শুরু করে যারা আছে প্রত্যেকেই কুর্নিশ জানায়, কিন্তু এটা ভাববে যে 2017 নোটিফিকেশন পরীক্ষাটা কিন্তু 5 বছর পরে হয়েছিল। প্রত্যেকের সাথে কথা হয় পার্সোনালি, প্রত্যেকের সাজেশন নেওয়া হয় কি করব না করব। এটা মাথায় রাখবেন যে আমরা আমাদের মতো চলি না। 2017 নোটিফিকেশন 17, 18, 19, 20, 21 4 বছর পরে কিন্তু পরীক্ষা হয়েছিল। সুতরাং কিছু কিছু সময় কিছু কিছু করার থাকে না। যতই আন্দোলন করুন, করোনার সময় পরীক্ষা দিত না। আমিও তো আন্দোলনে ছিলাম, পরবর্তীকালে হয়তো খুব কম নম্বরের জন্য বেরিয়ে গেছিলাম। সুতরাং বিদেশ গাজীকে প্রশ্ন করতে আসো না, ঐক্যমঞ্চকে প্রশ্ন করতে আসো না। যারা জানে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ আর 2017 প্রাথমিক টেট উত্তীর্ণ যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, যারা জানেন যে ঐক্যমঞ্চ কতটা দায়িত্ব সহকারে কাজ করছে, আন্দোলন করছে, তারা বলে দেবে। ঠিক আছে, তাই বললাম সময় না আসলে কিছু করার নেই, পরিস্থিতি ফেলে রেখেছে আমাদেরকে। 17 টেট নোটিফিকেশন, আমি কাউকে ছোট করছি না, প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি। আমি তো পরীক্ষার জন্য আন্দোলন করেছিলাম 2017 সালে। 2017 টেট নোটিফিকেশন, সেই টেট হবে হবে করে করে 21 সালে লাস্টে গিয়ে সেই টেট হয়েছে, ভাবতে পারছেন? আর আমাদের কি করলো, ওদেরও রেজাল্ট পাবলিশ করলো, করে মানে নোটিফিকেশন জারি করলো, তার 2 মাস পর আমাদের পরীক্ষা হলো। আরে মানুষ যদি না করে আপনি কি করবেন? আপনি কি করবেন? কেউ তো পথে নামছে না। 52,200 কতজন আছে, তা 5,000 কোনোদিন পথে নেমেছে বলুন তো? ওই 26 তারিখে ঐক্যমঞ্চের ডাকে শিয়ালদা থেকে ধর্মতলা যে মিছিলটা হয়েছিল, মিছিলটায় লোক এসেছিল। তারপরে আমরা 3-4 হাজার কোনো কাউকে পথে নামতে দেখেছেন? আরে আমার অনেক পরিচিত রয়ে যারা মেয়েরা আছে অনেকে, তারা সব টিউশনি পড়াচ্ছে, হাতে একটা বড় ফোন নিয়ে শুধু হেঁটে বেরিয়ে হাঁটছে, বাড়ি ও বাড়ি করে টিউশনি পড়াচ্ছে, 22 স্টেট পাস। জিজ্ঞাসা করলে বলেও যখন সময় হবে তখন হবে। কি বলবেন আপনি? হাজার একটা গ্রুপ হবে, রাজপথে 50 জন নামাতে পারবেন না। কিন্তু এটুকু বলতে পারি, আজকে ঐক্যমঞ্চ যদি আজকে ডাক দেয়, আমি 23 জেলার কাছে বলতে পারি, এটা আমাদের 23 জেলার কাছে আমি আন্তরিকভাবে ঋণী, আমি ঐক্যমঞ্চের পক্ষ থেকে, যে আজকে যদি রাত্রে ডাক দেই কালে 100 জন পথে যেতে পারে। এটা হচ্ছে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ। আজকে যদি রাত্রে ডাক দিই, একটা পোস্ট করে দিই কালকে যাচ্ছি, কালকে কিন্তু 100 জন পথে নামবে। সুতরাং গ্রুপ বাড়িয়ে গ্রুপবাজি করে লাভ নেই। এদের সময় কি করে হবে জানি না। যেদিন 3-4 হাজার জন যাবেন, যদি অবরোধ করে রাখতে পারেন তাহলে হয়তো দায়িত্ব সহকারে বলবে কেউ যে আমাদের নিয়ে এই ভাববো। আমরা গেছি বড় বড় জায়গায় গেছি, যেখানে কথা বলতে হয়, মুখপাত্রদের কাছে গেছি। আন্দোলন করার পর আমরা যাই, সেখানে পরিষ্কার জানানো হচ্ছে যে দেখো, সরকার কিন্তু পুরোপুরি এখন যে পজিশন আছে ওবিসি নিয়ে পুরোপুরি বাধ্য নয়। তোমরা যদি আন্দোলন করতে থাকো এইভাবে সারাক্ষণ, তাহলে কিন্তু সামনের দিনে যদি আমরা কোনো না কোনো একটা নোটিফিকেশন এনে দিই যে আমরা এখন টিচার প্রয়োজন নেই, আপনি কি করবেন? আরটিআই আমাদের হাতে নেই। আরটিআই হাতে থাকলে একটা কিছু বলা যায় যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী যে এত শূন্যপদ রয়েছে, তাহলে আর্টিকেল 21A ব্রেক হচ্ছে। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 1 to 14 ইয়ার্স চিলড্রেন, তাদের সমস্যা, তাদেরকে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। সেটা নিয়ে আমরা একটা আইনি পথে যেতে পারি, কিন্তু সেই আরটিআই রিপোর্টও আমরা পাচ্ছি না। এদিকে কোনোদিন আমরা এও করেছি যে কলকাতা হাইকোর্টের, আপনারা সবাই চিনবেন যে অ্যাডভোকেট, তাকে দিয়ে অন্তত আমরা মামলাও করেছি, যে টেট পাসের মামলা 18-20 সেশন ডিএলএড দিয়ে, 18-20 সেশন ডিএলএড দিয়ে যে মামলা করেছি, যে মামলায় পরিষ্কার বলা আছে যে 2017 টেট নোটিফিকেশন, অনেকে আমার ভুল বোঝে, টেট নোটিফিকেশনে আমরা কিন্তু অংশগ্রহণ করতে পারিনি।
তাহলে এই টেট নোটিফিকেশনের পর এই 4-5 বছর আমরা টেট দিতে পারিনি, 22 ডিসেম্বর মাসে টেট দিয়ে কোয়ালিফাই করেছি, আমাদের নিয়ে ভাবা হোক। এবার আমরা কোর্টও বলে দিতে পারে না সরকারকে যে আপনি এদের নিয়োগ দিন। সরকারের যখন ইচ্ছে হবে যে না শূন্য পদ আমার দরকার, সরকার তখন মন্ত্রিসভা বা সরকার তারা শূন্য পদ চাইবে প্রত্যেকটা ডিপি কমিশনারের কাছে, কমিশনার প্রত্যেকটা ডিপিএসসির কাছে শূন্য পদ চাইবে। প্রত্যেকটা ডিপিএসসি লেভেল থেকে রোস্টার মেনে, প্রত্যেকটা ডিপিএসসি রোস্টার মেনে কোনটা এসসি, কোনটা এসটি, কোনটা ওবিসি, কোনটা পিএইচ, রোস্টার মেনে তৈরি করে গুছিয়ে কমিশনার, লেবার ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গার থেকে পাস হয়ে আসবে। সেটা ডিপার্টমেন্টে আসবে, সরকারের কাছে যাবে, বা সরকার দেখে শুনে ডিপার্টমেন্টের কাছে পাঠাবে, ডিপার্টমেন্ট কমিশন হাত ধরে সেটা এপিসি ভবনের কাছে যাবে। আর এপিসি ভবনের কাছে যাওয়া মানে আজকের যদি রিপোর্ট আসে তাহলে কালকে মনে করবে দুপুরের টাইমে বা সকালে, ফার্স্ট সকালে নোটিফিকেশন চলে আসবে যে নতুন প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে। এটা সম্পূর্ণ সরকারের উপরে, এটা সরকার পারে, এটা আমাদের গৌতম পাল মহাশয়ও পারবেন না। সরকার ছাড়া আমাদের শিক্ষামন্ত্রী পারবেন। শিক্ষামন্ত্রী যদি মুখ্যমন্ত্রীকে একটু ভালো করে বোঝাতে পারেন সেটা হতে পারে, কিন্তু এই ওবিসি ম্যাটারের জন্য সরকার কোনোভাবেই, হয়তো ওবিসির জন্য কোনো নিয়োগ মানে বলা নেই যে নিয়োগ হবে না, কিন্তু সরকার কোনোভাবে যে একটা ছেলে 10 বছর ওবিসি সুযোগ নিয়েছে, নিয়ে দেখা যাচ্ছে তার ওবিসিটা কোনো কারণে ইনভ্যালিড হয়ে গেছে, তাকে বাদ দিয়ে নিয়োগে যেতে চাইছে না। আর এটা ভাববেন আপনারা যে এই যে কেসের অপেক্ষা করে হয়তো সরকার থাকবে কিনা জানি না, সার্ভে প্রক্রিয়া হচ্ছে সঠিকভাবে, স্বচ্ছভাবে, সেই সার্ভে প্রক্রিয়ার মাধ্যমে হয়তো কোনো না কোনোভাবে বিধানসভা থেকে কিছু একটা পদ বের হবে। একটা কথা ভাববেন, নির্বাচিত সরকার, তার হাতে কিন্তু অনেকটাই ক্ষমতা থাকে। এই ডেমোক্রেসি সিস্টেমে নির্বাচিত সরকারের হাতে কিন্তু ক্ষমতা থাকে। আজকে জলপাইগুড়িতে গেছিল ডিপিএসসিতে, ডিআই সাহেবের সাথে দেখা হয়েছিল, চেয়ারম্যান দেখা করার কথা বলে দেখা করেনি। ডিআই বলছে যে তোমাদের নিয়ে ভাবা হচ্ছে না এখন বর্তমানে, 32,000 নিয়ে সত্যি চাপে রয়েছে, 26,000 নিয়ে তো চাপে আছে, 32,000 চলে গেলে সত্যি সত্যি কথা বলতে কি অনেকে বলছে আমাদের ভালো হবে, কিন্তু আমাদের ভালো হবে না, আমাদের নতুন নিয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, শেষ হয়ে যাব, হারিয়ে যাব, দিশা হারিয়ে ফেলবো 32,000 বাতিল হয়ে গেলে। আমাদের কপাল এতটাই খারাপ এই স্বচ্ছ বলে, এই ওবিসিটা বাতিল হয়ে গিয়ে সমস্যাটা তৈরি হয়ে গেছে। কারণ একটা নোটিফিকেশন দিতে গেলে রোস্টার মেনে সব পাট পাট করে ভাগ করতে হয়। আমরা আগের দিন, এটা দৌড়ানো বলে না, আমরা আগের দিন, শ্রাবণী ম্যাডাম ভালো করে শুনবেন, ফেক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করবেন না। আমরা এই যে গ্রুপ সিডি যারা ছিল তাদের মধ্যে চলে যেতে চেয়েছিলাম, এবং পরবর্তীকালে আবার এপিসি ভবনে বসার মতো যে সবাই যদি পুলিশের অ্যারেস্ট হয় তাহলে পরে আবার কারা বসবে, তাই আমরা এই সিডি যারা এখানে যারা করুণাময়ী মোড়ে যারা অবস্থান করছিল তার মধ্যে ঢুকে যেতে চেয়েছিলাম। আমরা কোনোদিন কোথাও থেকে পালাইনি। 5 জন নিয়েও পর্যন্ত বিকাশ ভবনে আন্দোলন করেছি, মুখে কালি মেখে। 12 জন নিয়ে এপিসি ভবনের সামনে গেছি আমরা। শ্রাবণী ম্যাডাম, আমরা নেগেটিভ কমেন্ট অনেক আমি দেখি, সুতরাং ওরকম কমেন্ট দেখে দেখে সব মানে আমাদের স্বাভাবিক হয়ে গেছে। আমি ইচ্ছে করলে ব্লক করতে পারি, কিন্তু বলতে থাকুন, সব উত্তর পেয়ে যাবেন, বলতে থাকুন, সব উত্তর পেয়ে যাবেন। আজকে ঐক্য মঞ্চের যারা 23 জেলায় লিড করে তারা 5 জন গিয়ে, অনেক প্রতিবন্ধীরা গিয়ে আন্দোলন করে এসছে, সেটা প্রমাণিত। আজকে 2022-এর টেটের নাম, 2022 টেটের নাম দিকে দিকে কাদের কারণে, কারা করেছে, প্রত্যেকটা সংবাদ পেপারে কাদের জন্য দেয়, প্রত্যেকটা সংবাদপত্রের প্রিন্ট মিডিয়াতে কাদের জন্য থাকে। চুপ থাকি বলে মনে করবেন না, আপনারা চুপ থাকি বলে মনে করবেন না যে কিছু জানি না, কিছু বুঝি না। আমাকে আপনারা যে গ্রুপে যাই বলুন না কেন, আমার কাছে কিন্তু প্রত্যেকটা রিপোর্ট আসে। সাধারণ চাকরি প্রার্থীরা জানে যে লড়াইটা কারা করেছিল শুরু, শেষটা কিন্তু আমাদের হাত থেকে হবে। তাই গ্রুপবাজি করতে আসবেন না কেউ। যদি শিক্ষক হওয়ার স্বপ্ন থাকে, শিক্ষিকা হওয়ার স্বপ্ন থাকে, যারা করছে করুন, নাহলে পথে নেমে নিজেরা করে দেখান। আমি সাধারণ চাকরি বলার জন্য দু একজন আছে যারা একটা ফুলের বাগানে আগাছা হয় না,
সেই রকম ধরনের। এটা কান দেবেন না। আদৌ ব্যক্তিগতভাবে আমি চিনি না কাউকে। একদম কৌশিক সাহা বলছে বিদেশ দা উত্তেজিত হবেন না, আমাদের কাজ আমাদের, একদমই তাই। আমি 1000 জন নিয়ে চলি, তার থেকে যদি একজন যদি আমার কোনো কিছু বলে কিছু যায় আসে না। 999 জনের জন্য লড়াই হবে। আপাতত একটা কথা বলছি, আমরা খুব দ্রুত, আমরা অলরেডি প্রসেস করে ফেলেছি, আপনাদের বলছি, এবং টেলিগ্রামে মিটিং হবে। একটা প্রসেস করে ফেলেছি। আমি জলপাইগুড়ি শুভমের সাথে কথা বলছিলাম, ওরা ডিপিএসসিতে গেছিল। ডিপিএসসি ডিআই যেটা বললেন, হ্যাঁ আমাদের নিয়ে কোনো এখন ভাবনা হচ্ছে না। কেউ নিজের থেকে কিন্তু 22 স্টেটের কথা সামনে বলবেন না, কারণ এখন একটা এমন যুগ আমাদের মিডিয়ার বা আমাদের মোবাইলে, কেউ রেকর্ড করে হয়তো বাইরে ছেড়ে দিল, কেউ বলতে চায় না। কিন্তু আমি বলছি ওবিসি সমস্যা মিটে গেলে কিন্তু নিয়োগের নোটিফিকেশন আসবে। কিন্তু আমাদের আন্দোলন কেন চালিয়ে যাব, একটাই কারণ, আমাদের শূন্য পদটা বের করতে কিন্তু কোনো বাধা নেই। ভালো করে ভাববেন, শূন্য পদটা কিন্তু বের করতে কোনো বাধা নেই। যে আমাদের শূন্য পদ দিন, এবং পিডিএফ আকারে কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড টেট পাস আছে, এবং কতজন বিএড ছেলেরা আছে যাদের সার্টিফিকেট ইনভ্যালিড সার্টিফিকেট বিএড এর, তারা কতজন আছে, এই টোটাল কতজন, এনআইএস কতজন আছে, আমাদের দরকার এই টোটাল পিডিএফটা ওয়েবসাইটে দিতে হবে। আমরা কথা বলেছিলাম, বলেছে সরকার বাধ্য নয় পিডিএফ দিতে, অন্যান্য কাজ রয়েছে বা অন্যান্য কাজ করছে। কিন্তু এটা আমাদের বের করতে হবে, কারণ 2014 সালে এবং 2014 সালের, এই 2014 এবং 2017 সালের পিডিএফ কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। 22 কি দেশ করলো। এই পিডিএফ না পেলে আগামী দিনে আমরা চাকরি পেলেও আমাদের কিন্তু একটা ভয় থেকে যাবে। তাই আমাদের এই পিডিএফটা চাই, আর শূন্য পদের দাবি নিয়ে আমরা আন্দোলন চলবে। আমরা হয়তো এই মাসের, এই সামনের যে মাস এপ্রিল মে মাস, এই মে মাসে আমরা মে মাসের ফার্স্ট উইকে আমরা, যদি ভগবান আল্লাহ বলুন যদি দেখে, আমরা ইতিমধ্যে আমরা আইনি দ্বারস্থ হয়েছি, আমাদের কাজ ইতিমধ্যে সমাপ্ত। আমরা টেলিগ্রাম মিটিংয়ে জানাবো। আমার এইভাবে লাইভ করে বলাও ঠিক হবে না, কারণ আমাদের একটা ঐক্যবদ্ধ সংগঠন। আমি এভাবে প্যানেলকে না জানিয়ে আমি কিন্তু সবার সামনে বলতে পারি না। 23 জেলার কোচবিহার কাকদ্বীপ একদম সংঘবদ্ধ এবং সক্রিয় প্যানেল আছে। প্রত্যেকটা সাধারণ চাকরি প্রার্থী সবার সাথে আলোচনা করে তাই সব জানানো হবে। তবে হালকা করে বলছি, আমরা আইনি পথে গেছি। কলকাতার বুকে কোথাও না কোথাও অবস্থান করব। সেখানে বিভিন্ন শিক্ষানুরাগী মানুষ, বিশিষ্ট জন, সেখানে আপনারা যা বলবেন আপনারা আলোচনা করুন। সেখানটায় আমরা আমাদের দাবিগুলো, চপশিল্প বলুন, যা বলুন, আমরা ফুটিয়ে তুলব। সেখানে প্রত্যেকটা জেলার ছেলেমেয়েরা এসে, প্রত্যেকটা জেলার চাকরি প্রার্থীরা এসে আমরা আলোচনায় বসবো। ওখানে আলোচনা করার সুযোগ পাবো যে সামনের দিনে কি হতে চলেছে। ওখান থেকে আমাদের বিভিন্ন প্রতিনিধি, সাধারণ চাকরি প্রার্থী থেকে শুরু করে প্রত্যেকটা জেলার 1 2 জন করে প্রতিনিধি নিয়ে আমরা কখনো বিকাশ ভবন, কখনো এপিসি ভবন, কখনো নবান্ন, কখনো মুখ্য সচিবের কাছেও যাওয়ার চেষ্টা করব। আমরা সামনের দিনে এই পদক্ষেপ নিয়েছি। দেখুন, একটা আলোচনা দরকার। আন্দোলন করলাম, পুলিশ তুলে নিয়ে গেল, রাত্রে পুলিশ ছেড়ে দিল, বাড়ি চলে এলাম, অনেক গভীর রাত হয়ে গেল। কি হলো? আপডেট পেলাম না। কিন্তু ভালো করে ভাবুন, এই যে 20,000-20,000 জন আন্দোলনে গেলে ব্যাপারটা আলাদা। আমরা গেলাম, আন্দোলন করলাম, পুলিশ তুলে নিয়ে গেল, একটু দেরি হলো, নিউজ হলো, নিউজে দেখালো, সবাই দেখলো। আর অ্যাকচুয়ালি বর্তমানে আমরা যে রাজ্যে বাস করি, এটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে মুখ্যমন্ত্রীর। আর অনেকেই বলে যে সরকারি বিরুদ্ধে কথা বলি না। ভাই, সরকার যে কাজ করছে, সরকারের যে বিভিন্ন প্রকল্প আছে, এর বিরোধিতা করা তো আমার কাজ নয়। আমার যখন আন্দোলন করা মানে তো সরকারের বিরোধিতা কাজ করা। কিন্তু প্রকল্প, মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছে না যাচ্ছে, এগুলো তো বিরোধিতা করা আমার কাজ নয়। শিক্ষার দিক থেকে কোনো সমস্যা হলে 32,000 বিরুদ্ধে কথা বলবো। 32,000 কেন বেনিয়মে ঢোকানো হলো, এর বিরুদ্ধে কথা বলবো। কিন্তু সরকারি কোন প্রকল্প কি করেছে, মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন, কোন মন্ত্রী কি করেছেন, সেটা বিরোধিতা করা আমার কাজ নয়। আমি সাধারণ একটা চাকরি প্রার্থী। অনেকে একটু ভুল করেন এটা। সরকার বিরোধিতা করে অবশ্যই, আমি শিক্ষার দিক থেকে যদি দুর্নীতি হয় অবশ্যই বিরোধিতা করব। কিন্তু কন্যাশ্রীর বিরোধিতা আমি করব না, আমি করতে পারবো না এখানে দাঁড়িয়ে। আমার আন্দোলন করতেও, আলোচনা করতেও যেতে হয়। সুতরাং কোন এমএলএ কি করলো, কোন এমএলএ কোথায় জড়িয়ে গেল, এগুলো আমার দেখার কাজ নয়। এগুলো বড় বড় মানুষ আছে, সংবাদে বিভিন্ন চ্যানেলে সব যুক্তিতর্ক হচ্ছে, তারা বলবে। আমি সামান্য একটা প্রাইমারি শিক্ষক হওয়ার জায়গা থেকে লিড করছি।
আমার সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত সরকার বিরোধিতা আমার কাজ নয়। কথাগুলো আপনারা নিজের কাছে প্রশ্ন করবেন, করলে পেয়ে যাবেন। আর কিছু কিছু পোস্ট নিয়ে অনেকে বলে, যে পোস্টগুলো এখন ভাববেন না, সেই সময় পোস্টগুলো দেখবেন। অনেক লেখা আমি না লিখেও পোস্ট করি, তার মধ্যে কিন্তু মিনিং থাকে, কিছু না কিছু মিনিং থাকে, কিছু না কিছু সেই সময়কার সিচুয়েশন অনুযায়ী পোস্ট করি। কিছু কিছু লেখা না লিখলেও আপনারা বুঝতে পারবেন যে এই বিদেশ দা এই বোঝাতে চাইছে। ঠিক আছে। আর একটা কথা, আন্দোলন করলাম, 200-300 নিয়ে আন্দোলন করলাম, পুলিশ ধরে উঁচু টুচু করে নিয়ে বেরিয়ে গেল, সংবাদ চারিদিকে ছড়িয়ে গেল, পুলিশ ধরে নিয়ে গেল, থানায় বসে থাকলাম, সন্ধ্যাবেলা বাড়ি চলে এলাম, কি হলো দিনের শেষে? তাই এটাও দরকার, সাথে সাথে আলোচনাও দরকার। আমরা সামনের দিনে এক জায়গায় বসার, মানে একটা ডেমনস্ট্রেশনের কোনো না কোনো ব্যবস্থা করছি, জানি না ভগবান কি করবে। এটা শান্তিপূর্ণভাবে এর আগে 2-3 বার করেছি, আইনি পথে গেছি আমরা। সামনের দিনে এক জায়গায় বসে আমরা আলোচনা করে, সাধারণ প্রত্যেকে আমরা সাধারণ, এখানে লিডার কেউ নেই। দীপ মন্ডল, থ্যাংক ইউ। একটা কথা কিন্তু সবাই জানে, মানে কিছু করে দেখাতে পারলে ঐক্যমঞ্চ করতে পারবে, অন্য কেউ করতে, সবাই ঐক্যমঞ্চ শুধু একজনের নিয়ে ঐক্যমঞ্চ না। ঐক্যমঞ্চটা একটা গঠনগত মানে 23 জেলার একটা গঠনগত প্রচেষ্টার তৈরি এই গ্রুপ। হ্যাঁ, 2-1 একটু রাগ অভিমান আছে, তাদের আমরা ভালোবাসি, তাদেরকে ভুল ভ্রান্তি হয়, ইয়াং রক্ত, আমাদের ব্লাড ইয়াং, একটু রাগ দেশ হয়, এগুলো হয়, স্বাভাবিক হয়। আবার আমরা দেখুন একসাথে বসে সবকিছু করি, এটা কোনো সমস্যা না। 2-3 জন এরকম থাকে সব সময়। বাড়ি যদি 3টে বউ থাকে, দেখবেন 3টে বউয়ের মধ্যে 3টে ভাইয়ের সবার কিন্তু মিল থাকে না। কথার কথা বলছি, এক জায়গায় থাকলে, একটা জায়গায়, একটা সম জায়গায় থাকলে এরকম হয়, আমার একটা মত, তার একটা মত, এরকম করে তৈরি হয়। সুতরাং এটা কোনো সমস্যা না, ওটা নিয়ে আপনারা কেউ ভাববেন না। আমার কথা যেটা, সামনের দিনে এই সামনের মাসের প্রথম সপ্তাহে আমরা যাচ্ছি, আপনারা প্রত্যেকে আসুন। 23 জেলার সংঘবদ্ধ একটা ইউনিটি তৈরি হবে, সেখান থেকে বিভিন্ন দপ্তরে আমরা যাব, দাবি তুলব, বিভিন্ন শিক্ষানুরাগী বিশিষ্ট জন, এবং আপনারা যদি দাবি রাখেন সমস্ত শ্রেণীর মানুষকে আসার আহ্বান জানাবো। সেবারে যেমন আমাদের বিশিষ্ট অনেক লেখক এসেছিল, অনেক মানবাধিকার কর্মী এসেছিল, আমরাও এবারে সামনের দিনে বেশ কিছু পদক্ষেপ রাখার চেষ্টা করছি, যাতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়। এমনকি আমরা বলবো আমাদের আন্দোলনে মুখ্যমন্ত্রীও আসুন, আমরা ওটা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরবো যে মুখ্যমন্ত্রী আসে, দেখুন আমাদের হাতে কার্বন কপি আছে, আমাদের হাতে টেট পাস সার্টিফিকেট আছে, আমাদের প্রায় 3 বছর হতে গেল, 5 বছর পর টেট হয়েছে, অপেক্ষা করে করে আমাদের নিয়ে কিছু ভাবা হোক। আমরা এরকম পথও অবলম্বন করছি, সেটা 23 জেলার টেলিগ্রাম মিটিংয়ে ঠিক হবে, সেখান থেকে ঠিক হবে। এখন সামনের দিনে আমাদের হিয়ারিং আছে, সেই হিয়ারিংটা হোক, তারপর আমরা এইসব বিস্তারিত সবকিছু সবার সামনে তুলে ধরবো। প্রত্যেককে ধন্যবাদ। শুধু এটুকু বলবো, অনেক বন্ধুরা আছে, অনেক দাদারা আছে, অনেক কম নাম্বার, যদি ভ্যাকান্সি না আসে, প্রত্যেক দুয়ারে দুয়ারে যাচ্ছি, বড় বড় করে লেখাই দিচ্ছি যে 50,000 শূন্য পদ। আজকে দেখুন তো, আজকে পেপারেও লেখে, আনন্দবাজারেও লিখছে, এই সময়েও লিখছে, সংবাদ প্রতিদিনেও লিখছে, আপনার স্টেটমেন্টেও লিখছে, আপনার একদিন পেপারেও লিখছে, আপনার প্রতিদিন পেপারে বিকেলের প্রতিদিনও লিখছে, আপনার বিশ্ব বাংলা সংবাদেও লিখছে, আপনার কি বলে দি স্টেটমেন্ট থেকেও লিখছে, প্রত্যেকের জায়গায় লিখছে, কিন্তু প্রাথমিকে 50,000 শূন্য পদ। এই কথাটা কে শুনেছিল ফার্স্ট? এই কথাটা আমরা ঐক্যমঞ্চ, আমি নিজে ব্যক্তিগতভাবে শুনেছিলাম। আমার নিয়োগ করতে দিলে এক্ষুনি আমি 50,000 নিয়োগ করে দিতে পারি। গৌতম পাল মহাশয় কিন্তু আমাকে বলেছিলেন, আমাদেরকে বলেছিলেন। আর সেটা এখন প্রত্যেকটা পেপারে পেপারে এবং সারা বাংলায় ঘুরছে যে প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগ চাই। 50,000 মানে 50,000। এই শূন্য পদটা যদি পাই, তাহলে মনে করবেন কেউ বসে থাকবে না। আর সামনের দিনে 26, এই টাইমটা খুব খারাপ। 26 সালের প্রথম দিকে, মানে এই বছরের লাস্ট দিকে কিন্তু ভোটের প্রচার শুরু হয়ে যাবে। তার আগে কিন্তু আমাদের নোটিফিকেশনটা আসবে এবং এই টাইমটা দিতে হবে। কিন্তু 26 সালের ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে দেওয়ার চিন্তা ভাবনা করলে ইন্টারভিউ হবে না। এই বছরে এই ওবিসি সমস্যা হোক, যেই সমস্যা কোনো না কোনোভাবে যদি করা যায়, আপনারা ইতিমধ্যে দেখেছেন ওবিসির বিভিন্ন বিভিন্ন শ্রেণীগুলো, তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু ওগুলো কিন্তু সার্ভে কমপ্লিট। হ্যাঁ, একদম কৌশিক শাহ, একদম সবাইকে নিয়ে মানি চলতে হবে।
ওবিসি কিন্তু অলরেডি যে জনশুনানি হচ্ছে, এটা কিন্তু কাজ এগোচ্ছে, এটা কিন্তু সার্ভে প্রক্রিয়া কমপ্লিট হয়েছে। আশা রাখছি কিছু কিছু শ্রেণীকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু কিছু না কিছু বৈধ পথে নিয়ে আসবে এবং আস্তে আস্তে সবগুলো আইনি পথে এবং বিভিন্ন যুক্তিতর্কমূলক আলোচনার মাধ্যমে সবকিছু নিয়ে আসবে। কোর্টের অপেক্ষায় হয়তো থাকবে না, তার আগে হয়তো কিছু না কিছু হতে পারে, এটা মাথায় রাখবেন। কিন্তু আমাদের চাপে রাখতে হবে। আমরা যদি বসে থাকি যে ওবিসি সমস্যা মিললেই রাজপথে নামবো, এই মেন্টালিটি যারা তাদের থাকবে একটু সমস্যা হয়ে যাবে। শূন্য পদের দাবিতে আমাদের পথে থাকতে হবে, আলোচনা করতে হবে, আন্দোলন করতে হবে, এইটুকুই প্রত্যেককেই বলার একদম। আর প্রত্যেকের কথা বলবো, জেলা গ্রুপে অ্যাডমিন নাই। দীপমন্ডল কোন গ্রুপ আপনার? দীপমন্ডল কোন গ্রুপ একটু যদি বলেন। হ্যাঁ দেবী, থ্যাংক ইউ। দেখুন, সবচেয়ে বড় কথা, প্রত্যেকেই কিন্তু আমরা দিশে হারার মতো লাগছে। যখন আসবে যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ, যেটা রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 2025, তখন দেখবেন বুকটা হালকা হয়ে যাবে। তখন দেখবেন যে এই যে কষ্ট, রাত্রেবেলা থাকবো বলে চলে গেছিলাম, আবার ফিরে আসতে হলো, হালকা হয়ে যাবে। দেখবেন যারা আজ বিভিন্ন গ্রুপে দিশাহারার মতো ঘুরে বেড়াচ্ছে, এটা হবে না ওটা হবে না, তারাই ফোন করে বলবে দাদা নোটিফিকেশনটা তাহলে আসলো, এবার কিন্তু পড়া শুরু করে দিলাম। তার 1-1.5 মাসের মধ্যে হয়তো বলবো দাদা এই কি এই পাশের গ্রামে আমার হয়েছে চাকরিটা। একটু ভাবুন। অনেকে বলে দাদা আপনি এত মাথা ঠান্ডা থাকেন কি করে? থাকতে হয়। আমিও বিভিন্ন রকম পোস্ট করি, আপনারা দেখেছেন। দেখুন, একঘেয়েমি মানুষকে, একঘেয়েমি ভালো লাগে না। মাঝে মাঝে বিভিন্ন রকম এই আম খাচ্ছি পোস্ট করছি, ব্রেনটা একটু হালকা করার জন্য, একটু রিল্যাক্স পাওয়ার জন্য এটা করতে হয়। কারণ পড়াশোনাও করতে হয়, সাথে সাথে সামনে অনেক টুকটাক পরীক্ষা আছে, সাথে সাথে অন্যদের পড়ানো, তাদের নোটস তৈরি করতে হয়, অন্যদেরকে নিজের জন্য পড়তে হয়, অন্যদের পড়ানোর জন্য পড়তে হয়, নিজেকে 11-12 পড়াতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকেও পড়তে হয়। আবার আমাদের ঐক্যমঞ্চের প্রত্যেকের আলোচনা চলে যে কি হবে, কোথায় কি হবে, কার কাছে ডেপুটেশন দেব, কার কাছে গিয়ে কথা বলবো, কোন মুখপাত্রের কাছে যাব। দুটো মুখপাত্রের সাথে আমরা কথা বলেছি, আপনারা জানেন। সকালে উঠে এই মন্ত্রীর কাছে, পিএর কাছে একবার কল করি, ওই মন্ত্রীর পিএর কাছে কল করি, ওই মুখপাত্রের পিএর কাছে একবার কল করি। এগুলো করতে হয়। আমরা শিক্ষামন্ত্রীর পিএর কাছে একবার কল করি, দেখে টাইম দিতে পারেন কিনা। আজকে তৃণমূল ভবনে কে বসছেন দেখি আমরা যেতে পারি কিনা। রবিবারে কালীঘাটে কে বসছেন দেখি আমরা গিয়ে ডেপুটেশনটা দিয়ে আসতে পারি কিনা। ভাই, এগুলো এই গরমে, তীব্র গরমেও কিন্তু যাচ্ছি, সেগুলো হয়তো লাইভ করে বলা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর যে অ্যাসিস্ট্যান্ট যিনি থাকেন, তার হাতে গিয়ে ডেপুটেশনটা দিয়ে আসি দেখি। অভিষেক ব্যানার্জির অফিসে গিয়ে ডেপুটেশনটা দিয়ে আসি দেখি, যদি একবার দেখেন কোনো না কোনো ভাবে। এগুলো কিন্তু করি আমরা। সুব্রত বক্সী মহাশয়, আপনারা ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার কাছে গিয়ে মুখোমুখি কথা বলে এসছি যে আমাদের বিষয়টা ভাবা হোক। এগুলো করতে হয়। একটু কানে তুলে দিচ্ছি জাস্ট, যে কোনো সময় একটা আন্দোলন উঠলে না বলবে যে না এই 22 স্টেটের এটা ঘুরছে বারে বারে। ভাই, আমরা চাকরি পাইনি, এটা মাথায় রাখবেন। এটুকু বলার। 23 স্টেট, এটুকু বলবো, 23 স্টেট মাথা ঠান্ডা রাখুন। আমি কিছু বলবো না, সব ব্যবস্থা পর্ষদ সভাপতির মাথায় আছে। 23 স্টেটের রেজাল্ট আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এখন রেজাল্ট বের হবে না। আমি বলতে পারি না, আমি এই লাইভ নিয়েও কেউ কিছু বলবেন না। 23 স্টেটের রেজাল্ট মনে হচ্ছে আমার ব্যক্তিগতভাবে, আমার মনে হচ্ছে, আমাকে কেউ বলেনি 23 স্টেটের রেজাল্ট এখন বের হবে না। 23 স্টেটের রেজাল্ট দেরি হবে বেরোতে। তবে আশা রাখছি নিয়োগের ক্ষেত্রে 23 স্টেট খুব অল্প সংখ্যক টেট পাস রয়েছে, নিয়োগে অংশগ্রহণ করলেও করতে পারে। এটুকু আমি সংক্ষেপে বলে দিলাম, আর এর থেকে বেশি কিছু বলবো না। হ্যাঁ, দেবী দত্ত পাশে আছি সর্বদা। হ্যাঁ, থ্যাংক ইউ দেবী। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবেন। লাইভ বাড়াবো না, লাইভ এমনি শর্ট করে করতে বলেছে ঐক্যমঞ্চ থেকে, যে বেশি দীর্ঘায়িত লাইভ হলে অনেকেই দেখে না, বা অনেকেই নেট ফুরিয়ে যায়। বিদেশ দা, যাই হোক, এনওএসরা ইন্টারভিউ দেবে না কি? হ্যাঁ, এনওএসরা তো সুপ্রিম কোর্টের অর্ডারে অবশ্যই ভ্যালিড, কিন্তু সেটা দেখতে হবে যে এনওএসটা কিভাবে করেছে।
শুনুন, অনেকেই বৈধভাবে করেছে, কিন্তু কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা কিন্তু একটু এভাবে অন্যভাবে করেছে। এনওয়াইএসকে নামে তো আমরা ডাইরেক্ট কিছু বলি না, আমরা বলি বৈধভাবে যারা করেছে অবশ্যই তারা থাকবে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার কে লঙ্ঘন করার ক্ষমতা কারণ নেই। আমি যেটা বলি সামনে বলি, পিছনে কোন গ্রুপে এনআইএস এর গ্রুপ হোক, রং কোশ্চেনের গ্রুপ হোক, বিএড এর গ্রুপ হোক, সেখানে কি সমালোচনা করলো, ওইসব সমালোচনা দেখলে আমার রাত্রে ঘুম হবে না ভাই। অনেকে স্ক্রিনশট দেয়, একবার দেখে বের করে দিই যে না আমি এর মধ্যে নেই। হ্যাঁ, ঝড় বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, প্রত্যেককে নতমস্তকে প্রণাম। শুধু এটুকু বলবো, একটু মোটিভেশনাল ভিডিও দেখুন, টাইমটা খারাপ, ভেঙে পড়বেন না। কারণ অনেকে এমন এমন মেসেজ করে, দাদা আর ভাল লাগছে না, চলে যাব, এইরকম ধরনের মেসেজগুলো থেকে এড়িয়ে থাকুন। আমি দেখুন এই সারাদিন আমাদের গ্রুপের করি, কারণ দেখুন গ্রুপে মেসেজ, একটা ভিডিও শেয়ার করা, রিলস শেয়ার, অনেকে বলে রিলস শেয়ার করি কেন ভাই? এই রিলস শেয়ার করার পিছনে কয়েকটা কথা বলি। আমার রিলস শুধু কিন্তু 22 স্টেট দেখে না, আমি কোনো খেলনা দিয়ে খেলনা জাতীয় জিনিস কিন্তু রিলস শেয়ার করি না। আমার টেটের যে আমাদের যে বঞ্চনার কথাগুলো তুলে রিলস শেয়ার করি, সেই রিলস বর্তমানে বা প্রথম থেকেই শুধু 22 স্টেট না, কমেন্টগুলো আপনারা দেখবেন, যারা এই টেটের মধ্যে নেই, এই টেট পাসের মধ্যে নেই, তারাও কিন্তু আমাদের একটা ফ্যান তৈরি হয়ে গেছে, আমাদের দেখে দেখে তাদের অভ্যাস হয়ে গেছে। রিলসটা এত ভিউ হয় কেন? এই রিলসটা অনেকেই শেয়ার করে, আমি তাদের প্রোফাইলে মাঝে মাঝে গিয়ে দেখি ফাঁকা থাকলে, যে তারা কিন্তু 22 স্টেটের না। অনেকে নন বেঙ্গলি আছে রিলস শেয়ার করছে, অনেকে বিহারি আছে আমাদের আন্দোলন শেয়ার করছে। তো এগুলো কিন্তু আমরা হয়তো আন্দোলন করছি না, কিন্তু ঘরে বসেও কিন্তু একটা আন্দোলন কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত। বিভিন্ন রিলস, আন্দোলনের ছবি। আপনারা কি ভাবছেন কোনো মন্ত্রীর চোখে পড়ে না, এমএলএর চোখে পড়ে না, এমপির চোখে পড়ে না? অবশ্যই পড়ে। সেই জন্য এগুলো করতে হয়। আর আপনাদের যারা ভেঙে পড়েন তাদের উদ্দেশ্যে বলছি, এইসবও করছি, মাঝে মাঝে কি করছি, দিনে বাচ্চাদের পড়াচ্ছি, ওদের নিয়ে কোনো ভিডিও করছি। এগুলো কি জানুন তো, একটুখানি ক্যাজুয়াল ব্রেন যেটা বলে, বাচ্চাদের সাথে বেশি মেশার চেষ্টা করো, পড়াশুনো করো, সাথে সাথে অন্যান্য কাজের সাথে যুক্ত থাকুন, হবে। এটুকু বলছি, হবে, সূর্য উঠবে। নেগেটিভিটি মানুষ থেকে দূরে থাকুন, নিজেকে সময় দিন, নিজের কাছে প্রশ্ন করুন। আর যদি তাও ভালো না লাগে, হাইকোর্টে আসুন, এসে কারোর কাছে জিজ্ঞাসা করুন যে প্রশ্নভুল মামলায় কতজন প্রার্থী যুক্ত হয়েছে, তখন বুঝতে পারবেন টেট পাসটা কত মূল্য। এটুকুই বলবো। টেট পাস করেছেন, সার্টিফিকেট আজীবন বৈধ, সামনের দিনে নতুন করে বেশি সংখ্যক টেট পাস আর হবে না, এটা মাথায় রাখবেন। তাই নেগেটিভিটি মানুষ হবে না, এবছর দেবে না, নোটিশ আসবে না, এই করলে এইসব কমেন্ট থেকেও দূরে থাকুন। দু চারটে পারেন পজিটিভ কথা বলুন মানুষের সাথে, পজিটিভ মানুষের সাথে মিশুন। নেগেটিভ নিয়ে চলতে পারবেন না, আরো তলিয়ে যাবেন, আরো তলিয়ে যাবেন। ফেসবুক আন্দোলন করে কিছু হবে না, চেপে থাকুন, পড়াশুনো করুন, আর ভালো মানুষের সাথে মিশুন, নিজেকে সময় দিন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।